বাংলাদেশে হাসিনার পতন হয়েছে, কিন্তু শান্তি কি ফিরেছে? ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার কি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারল, নাকি রাজপথ এখন নিয়ন্ত্রিত হচ্ছে উগ্রবাদী আর মব জাস্টিসের মাধ্যমে? বাক স্বাধীনতা বনাম জীবনের নিরাপত্তা, কোথায় দাঁড়িয়ে আছে আজকের বাংলাদেশ? আজকের ভিডিওতে আমরা অনুসন্ধান করব ডক্টর ইউনূস আমলের আসল চিত্র এবং হাসিনার সময়ের সাথে এর এক নিরপেক্ষ তুলনামূলক বিশ্লেষণ। সালের 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। ছাত্র জনতার উত্তাল গণ অভ্যুত্থানে শেখ হাসিনার 15 বছরের একচ্ছত্র শাসনের পতন ঘটে। দেশ পরিচালনার দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে ঘিরে মানুষের স্বপ্ন ছিল আকাশচুম্বী। ধারণা করা হয়েছিল আয়না ঘরের সেই বিভীষিকা শেষ হবে, পুলিশ আর নিপীড়ক হবে না, আর সাধারণ মানুষ নির্ভয়ে নিঃশ্বাস নেবে। কিন্তু আজ প্রায় 1.5 বছর বা 17 মাস পার হওয়ার পর যখন দেশ আরও একটি নির্বাচনের দিকে এগোচ্ছে, তখন ইন্টারন্যাশনাল মিডিয়ায় যে চিত্র ফুটে উঠছে তা যথেষ্ট উদ্বেগজনক। শেখ হাসিনার শাসনকাল পরিচিত ছিল রাষ্ট্রের কঠোর দমনের জন্য। তখন পুলিশ আর ডিবির ভয় মানুষ তটস্থ থাকত। বিরোধীর মত মানেই ছিল গুম কিংবা কারাগার। বর্তমানে সেই রাষ্ট্রীয় ভয় হয়তো কমেছে, কিন্তু তার জায়গা নিয়েছে মব ভায়োলেন্স বা উন্মত্ত জনতার শাসন। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি ঢাকার রাজপথে রাজনৈতিক প্রচারণার সময় ছাত্র নেতা হত্যার ঘটনা। পুড়িয়ে দেওয়া হয়েছে শীর্ষস্থানীয় 2টি সংবাদপত্রের অফিস। হাসিনার আমলে গণমাধ্যম নিয়ন্ত্রিত হতো সেন্সরশিপ দিয়ে, আর এখন নিয়ন্ত্রিত হচ্ছে আগুনের ভয় দেখিয়ে। সাংবাদিকরা বলছেন আগে তারা বাক স্বাধীনতার অভাব বোধ করতেন, আর এখন তারা জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। প্রশ্ন উঠছে, হাসিনা আমলের প্রশাসনিক স্বৈরতন্ত্রের চেয়ে কি এই বিশৃঙ্খল মব জাস্টিস কি কোনো অংশে ভালো? যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চোখের সামনে হামলা হতে দেখেও নিষ্ক্রিয় দাঁড়িয়ে থাকে, তখন ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়ে বড় ধরনের প্রশ্ন ওঠে। যে কোনো গণতান্ত্রিক রূপান্তরের প্রধান শর্ত হলো সবার অংশগ্রহণ। শেখ হাসিনার সরকার বিরোধী দলগুলোকে কোণঠাসা করে রেখেছিল। এখন ডক্টর ইউনূস সরকারের আমলে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা হয়েছে। সরকারের পক্ষ থেকে একে ন্যায় বিচার হিসেবে দাবি করা হলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একে ভিন্ন চোখে দেখছে। হিউম্যান রাইটস ওয়াচের মতো সংস্থাগুলো বলছে, বর্তমানে গণহারে যে গ্রেপ্তার এবং রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে তা অনেক ক্ষেত্রে প্রতিহিংসার নামান্তর। হাসিনার আমলে যা ছিল বিরোধী দল দমন, এখন কি তা কেবল দল পরিবর্তনের নামান্তর হয়ে দাঁড়িয়েছে? একটি বড় রাজনৈতিক শক্তিকে নির্বাচনের বাইরে রেখে দেওয়া হলে সেই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে তা নিয়ে সংশয় থেকেই যায়। এটি কি হাসিনার আমলের সেই একতরফা নির্বাচনেরই নতুন সংস্করণ নয়? শেখ হাসিনার সরকার নিজেকে সংখ্যালঘুদের রক্ষক হিসেবে দাবি করত, যদিও তাদের সময়ও বহু হামলার ঘটনা ঘটেছিল। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় সংখ্যালঘুদের উপর হামলা এবং ধর্মীয় উগ্রবাদের মাথাচাড়া দিয়ে ওঠা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তিকে সংকটে ফেলেছে। দীপক কুমার দাসের মতো মানুষকে পিটিয়ে ও পুড়িয়ে মারার ঘটনা প্রমাণ করে যে দেশে উগ্রবাদীদের সাহস কতটা বেড়েছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো চাপের মুখে নতি স্বীকার। দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত যখন উগ্রবাদী গোষ্ঠীগুলোর চাপে সরকার বাতিল করে দেয়, তখন প্রশ্ন জাগে, আমরা কি প্রগতির পথে হাঁটছি নাকি কয়েক দশক পিছিয়ে যাচ্ছি? হাসিনার আমলে উগ্রবাদ দমনে যে জিরো টলারেন্সের কথা বলা হতো, বর্তমান সরকারের আমলে কি সেই লাগাম আলগা হয়ে গেছে? তবে ডক্টর ইউনূসের শাসনামলে অর্থনীতির ক্ষেত্রে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। শেখ হাসিনার আমলের শেষ কয়েক বছর ছিল ব্যাংক লুটপাট এবং রিজার্ভ সংকটের গল্প।
ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর ব্যাংকিং খাতের স্থিতিশীলতা আনার চেষ্টা করেছেন এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে ভারসাম্য ফিরিয়েছেন। এই একটি ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার হাসিনার শেষ সময়ের চেয়ে অনেক বেশি সফল। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারত বাংলাদেশ সম্পর্কের বড় ধরনের অবনতি ঘটেছে। শেখ হাসিনার পরিবর্তন এবং সীমান্তে উত্তেজনা নিয়ে দুই দেশের মধ্যে এক ধরনের স্নায়ু যুদ্ধ চলছে। এটি কি জাতীয় সার্বভৌমত্বের জয়, নাকি এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশীর সাথে দীর্ঘমেয়াদী সংকটের শুরু? পরিশেষে বলা যায়, শেখ হাসিনার 15 বছরের শাসনের সাথে ডক্টর ইউনূসের 17 মাসের তুলনা করা কঠিন। তবে সাধারণ মানুষের অভিজ্ঞতা বলছে, ভয় কেবল রূপ পরিবর্তন করেছে। আগে ভয় ছিল রাষ্ট্রকে, এখন ভয় পাশের মানুষকে বা উগ্রবাদী কোনো দলকে। ডক্টর ইউনূস অর্থনীতিতে প্রাণ ফিরিয়েছেন ঠিকই, কিন্তু সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা আর সামাজিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তিনি হিমশিম খাচ্ছেন। হাসিনার আমল ছিল দৃশ্যমান উন্নয়ন কিন্তু অদৃশ্যমান স্বাধীনতা, আর ডক্টর ইউনূসের আমল হয়ে দাঁড়িয়েছে দৃশ্যমান স্বাধীনতা কিন্তু দৃশ্যমান বিশৃঙ্খলা। এই বিশৃঙ্খলা যদি দমানো না যায়, তবে বিপ্লবের অর্জনগুলো মানুষের কাছে তিক্ত হয়ে উঠতে পারে। একটি স্বৈরাচারের পতন মানেই মুক্তি নয়, বরং প্রকৃত মুক্তি আসে যখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। ডক্টর ইউনূসের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটি ভেঙে পড়া দেশ থেকে একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা। হাসিনার আমলের অন্ধকার অধ্যায় কি সত্যিই শেষ হয়েছে, নাকি আমরা কোনো নতুন সংকটের মুখোমুখি? বাংলাদেশের এই ঐতিহাসিক সন্ধিক্ষণে আপনাদের কি ভাবনা? আমাদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, সাথে থাকুন।